ঘটনাটি ঘটে আমার দাদার সঙ্গে। এই ঘটনাটি যখন ঘটে তখন আমার দাদা রেলওয়ের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। সাল মনে নেই দাদুর, তবে ঘটনাটা স্বাধীনতার আগের, অর্থাৎ পাকিস্তান আমলের। তো একদিন দাদু প্রতিদিনের মতো অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসে। কাজ প্রায় নেই বললেই চলে। মাসে 2-1বার কাজ পড়ে বিদ্যুৎ লাইনে সমস্যা হলে। তবুও প্রতিদিন একবার হলেও স্টেশনে যেতে হতো হাজিরা দিতে, নইলে আবার কথা শুনতে হতো। তাই তিনি প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে একবার যেতেন। ওই দিনও তিনি 6টার দিকে হাজিরা দিয়ে আসেন, আর বৈদ্যুতিক লাইনগুলোও একবার পরীক্ষা করে আসেন। কোনো সমস্যা নেই, তাই তিনি চলে আসেন বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে শুতে যান। তখন আবার নাকি ঘড়ির এতটা ব্যবহার ছিল না। সমাজে উঁচু শ্রেণীর লোকদের ঘরে ঘড়ি দেখা যেত, আর সাধারণ মানুষ সময় দেখত আমাদের শহরের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি দেখে বা তার ঘন্টা শুনে। যেমন 9টা বাজলে ওই ঘড়ি 9টা ঘন্টা দিত, ওই রকমভাবে সাধারণ মানুষ সময় মাপত। দাদুর ঘরেও কোনো ঘড়ি ছিল না। আলী আমজাদের ঘড়ির আওয়াজ শুনে বুঝল 9টা বাজে, আর তিনি নাকি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি ঘরের দরজায় আওয়াজ শুনতে পান, কেউ নক করছে। দাদু বলে ওঠেন, কে? বাইরে থেকে আওয়াজ আসে, আমি রশিদ। তিনি দাদুর বন্ধু। রশিদের কথা শুনে তিনি দরজা খুলে তাকে ভেতরে আসতে বলেন, কিন্তু তিনি ঘরে ঢোকেন না। বলেন, তুই আজ স্টেশনে গেছিলি? দাদু বলেন, হ্যাঁ, কেন বলতো? দাদুর বন্ধু বলে, আমার সাথে চল, পুরা স্টেশনে কারেন্ট নাই, কি সমস্যা হয়েছে দেখবি। তখন দাদু বলে, আমি তো 6টার দিকে দেখে আসলাম, কোনো সমস্যা নেই। দাদুর বন্ধু বলেন, কথা না বাড়িয়ে চল, তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। তো দাদু আর কোনো কথা না বলে শার্টটা নিয়ে বেরিয়ে পড়েন। ওনার মা বলেন, কোথায় যাস এত রাতে? তিনি বলেন, আসছে, একটা কাজ আছে, বলেই তিনি বেরিয়ে পড়েন। যাওয়ার পথে তার বন্ধুকে অনেক প্রশ্ন করেন, কিন্তু তার কোনো উত্তর আসে না। দাদু মনে করেন বন্ধুর হয়তো কোনো কারণে মন খারাপ, তাই কিছু না বলে শুধু হাঁটছে। চারিদিক নিস্তব্ধ পথে শুধু 2জন মানুষ, তাও আবার কোনো কথা নেই। পরিবেশটা নাকি খুব ভয়ঙ্কর ছিল। তো হঠাৎ দাদুর বন্ধু বলেন, আমাকে বাড়ি যেতে হবে, তুই যা, আমি পরে আসব। তখন দাদু বলে, এই রাতে আমি একলা যাব? বন্ধু বলে, জানা কি হয়েছে, পথ তো তোর চেনা। বলে দাদুর বন্ধু অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হন, আর দাদু একলা হাঁটা শুরু করেন। তখন রাস্তাঘাট নাকি এতটা ভালো ছিল না, পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে, শুধু শহরের প্রধান রাস্তাগুলো পাকা। তো দাদু যে পথ দিয়ে যাচ্ছিলেন সেটা ছিল মেঠো পথ। হাঁটতে হাঁটতে একটু দূরে হঠাৎ চোখ পড়ে একটা বড় বাড়ির দিকে, যাতে একটা বড় সাইনবোর্ডে লেখা শ্রী হট রেলওয়ে স্টেশন। তিনি তো অবাক, মনে মনে বললেন, এই স্টেশন কোত্থেকে এলো? তিনি প্রতিদিনই রাস্তা দিয়ে যেতেন, কিন্তু কোনো স্টেশন এখানে তিনি দেখেননি, বরং ওই জায়গায় ছিল একটা স্কুল। হঠাৎ একটা অস্বাভাবিক জিনিস দেখে তিনি একটু ভয় পেলেও তিনি যেহেতু রেলওয়ের ইলেকট্রিশিয়ান ছিলেন, তাই তিনি ভাবলেন একটু ভেতরে গিয়ে দেখে আসি। তখন হঠাৎ আলী আমজাদের ঘড়ির আওয়াজ শোনা যায়। তো ঘড়ির নাকি 2টা ঘন্টা পড়ে, আর তিনি বুঝলেন কয়টা বাজে, রাত 2টা। তিনি হেঁটে আরেকটু সামনে যান, দেখেন রেল লাইন দেখা যাচ্ছে, তার 2 পাশে হালকা আলোর ল্যাম্পপোস্ট সারিবদ্ধ প্রায় 10-15 ফুট পর্যন্ত। আর লাইটগুলো ছিল বর্তমানে যে এক প্রকার লাইট পাওয়া যায় লাল আর হলুদ রঙের মিশ্রণে, 60-100 ইত্যাদি ওয়াটের লাইট, কিন্তু ওই ল্যাম্পপোস্টের আলো আরো কম ছিল। দাদু ভাবেন, এসব কি? ভাবতে ভাবতে তিনি এগিয়ে যান, আর পাশেই দেখেন স্টেশন মাস্টারের রুম। তিনি ভেতরে যাবেন এমন সময় দেখেন কোট প্যান্ট বুট পরা 2জন লোক দাদুকে পাশ কাটিয়ে চলে গেল। যদিও দাদুরা ওই সময় লুঙ্গি, ফতুয়া ইত্যাদি পরতেন, তো এই পোশাকের লোকগুলোকে দেখে দাদু আরো অবাক হলেন। তিনি স্টেশন মাস্টারের রুমে ঢুকে
আবার অবাক হয়ে পড়েন। দেখেন, স্টেশন মাস্টারের মাথায় একটা টুপি পরনে, লাল কোট আর কালো প্যান্ট, কালো বুট। তিনি কতক্ষণ দাঁড়িয়ে থেকে স্টেশন মাস্টারের দিকে এগিয়ে যান। দাদু বলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর আসে না। আবার বলেন, আসসালামু আলাইকুম। এবার স্টেশন মাস্টার দাদুর দিকে তাকায়। তারপর দাদু দেখে যে স্টেশন মাস্টারের মুখ খুব বিভৎসভাবে পড়া, চোখ দুটো অক্ষিকোটর থেকে ঠিকরে যেন বেরিয়ে পড়ছে। দাদুর দিকে তাকিয়ে লোকটি বিভৎস মুখে একটা হাসি দিয়ে দাদুর দিকে এগিয়ে আসে। তখন দাদু স্টেশন মাস্টারের রুম থেকে বেরিয়ে দৌড় দেয়, আর বেরিয়ে দেখে স্টেশনে যত লোক ছিল তাদের সবার চেহারাই খুবই বিভৎস। দাদু কিছু না বুঝে রেল লাইনের দিকে দৌড় দেন আর বিভিন্ন সূরা পড়তে থাকেন, আর লোকগুলোও তার দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে দূরে চোখে পড়ে একটা আলো, যা আস্তে আস্তে দাদুর দিকে এগিয়ে আসছে। দাদু মনে সাহস পান, ভাবেন কেউ হয়তো তাকে দেখতে পেয়েছে, তাই এগিয়ে আসছে। যখন আলোটা একটু সামনে আসে তখন তিনি বুঝলেন এটা একটা ট্রেনের আলো। ট্রেন দেখে দাদু রেল লাইন থেকে সরে যেতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, বরং দাদুর পায়ের গতি আরো বেড়ে গেল। হঠাৎ ট্রেন এসে দাদুর উপর দিয়ে চলে যায়, কিন্তু দাদুর কিছুই হয়নি। দাদুর কাছে মনে হলো এটা সে নিজে নয়, তার ছায়া। আবার পেছনে তাকিয়ে দেখে লোকগুলো এখনো পিছু ছাড়েনি। তিনি দৌড়াতেই থাকেন, দৌড়াতেই থাকেন। এমন সময় তার কানে আসে ফজরের আজানের ধ্বনি, আর আস্তে আস্তে সব পরিবর্তন হতে থাকে। স্টেশন নেই, ট্রেন নেই, পেছনের লোকগুলো নেই। দাদু তবুও কিছু না ভেবে দৌড়াতেই থাকেন, আর হঠাৎ পড়ে যান। তারপর আর তার কিছুই মনে নেই। পরদিন সকালে দাদু দেখেন তার ঘরে শুয়ে আছেন, আর দাদুর মা কান্নাকাটি করছেন। পাশে বসে আছে পাড়ার মসজিদের ইমাম, যে নামাজ পড়ে ফেরার সময় দাদুকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। জ্ঞান ফেরার পর সব কথা তিনি খুলে বলেন ইমাম সাহেবকে, আর জানতে চান কেন এমন হলো। ইমাম সাহেব এর কোনো উত্তর দিতে পারেননি, তবে একটা তাবিজ তিনি দাদুকে দিয়ে সব সময় এটা গায়ে রাখতে বলেন। তারপর দাদু আরো মানুষের সাথে শেয়ার করেন, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি। গত 7 বছর হয়েছে দাদু মারা গেছেন, কিন্তু সেদিন কি হয়েছিল সেটার উত্তর এখনো আমার অজানা। যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার আর বাবার সাথে ঘটেছিল। ঘটনা একটি দিঘিকে নিয়ে। আমাদের গ্রামের বাড়ির পাশে বেশ বড় একটি দিঘি আছে, এবং সেই দিঘির চারপাশে গাছ, মাঝখানে দিঘি। চারপাশে গাছের জন্য দূর থেকে দিঘিটাকে খুব সুন্দর দেখায়। ওই দিঘিটা আমার বাবার মাছ চাষের জন্য 5 বছরের লিজ নেন। বাবা সেই দিঘিতে প্রচুর মাছ চাষ করেন, কিন্তু 1 বছর পরে জাল দিয়ে দেখা গেছে মাছ কম হয়েছে। বাবা ভাবলেন হয়তোবা কেউ মাছ চুরি করেছে, তাই কেউ যাতে মাছ চুরি না করে তার জন্য সব সময় আমি আর বাবা পাহারা দিতাম। কিন্তু রাতে পাহারা দিতে কষ্ট হতো অনেক, তাই আমার বাবা সেই দিঘিতে পানির চারপাশে লম্বা বাঁশ দিয়ে, বাঁশের উপর ইলেকট্রিক তার দিয়ে বাল্ব লাগিয়ে দেন, যাতে রাতে স্পষ্ট দেখা যায়। বছর শেষে আবার জাল দেয়, দেখা যায় আবারও মাছ কম। এবারও আমাদের লস হলো। বাবা বুঝতে পারছিলেন না যে কিভাবে এত সিকিউরিটি থাকার পরও মাছ চুরি করছে। যাই হোক, আমার বাবা 3য় বছর আবার দিঘিতে প্রচুর মাছ চাষ করার জন্য এক বিজ্ঞ লোকের পরামর্শ মোতাবেক দিঘিতে মাছ ফেলেন এবং একটি ছোট নৌকা তৈরি করেন, যাতে সঠিকভাবে দিঘির মাঝখানে গিয়েও মাছের খাদ্য দিতে পারে। যথারীতি আবার মাছ চাষ করা হয়। নৌকায় করে মাছের খাদ্য দিঘির চারিদিকে ছিটিয়ে দিতাম এবং পাড়ে নৌকাটি বেঁধে রাখতাম। আমি সব সময় কড়া নজর রাখতাম দিঘিটার দিকে। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর শুরু হলো মূল ঘটনা। একদিন আমি সকালে দিঘির পাড়ে গিয়ে দেখি আমাদের নৌকাটি দিঘির মাঝখানে। আমি এসে বাবাকে বলি। বাবা গিয়ে দেখলেন সত্যি নৌকাটি দিঘির মাঝখানে চলে গেছে।
তখন বাবা বুঝলেন কেউ রাতে মাছ চুরি করার জন্য নৌকাটি নিয়ে গেছে হয়তো, পরে আর বাঁধেনি। তারপর সারা রাত বাবা পাহারা দিতেন দিঘিতে। একদিন আমি বাবাকে বললাম, বাবা এবার রাতে আমি পাহারা দেব। এটা বলার পর বাবা অনুমতি দিলেন। সেদিন রাতে আমি নৌকার ভিতরে উঠে বসি। তখন ছিল শীতকাল, প্রচুর ঠান্ডা পড়েছে। দিঘির চারপাশে লাইট থাকা সত্ত্বেও সব ঝাপসা দেখা যাচ্ছে, আর তার মধ্যে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। চারিদিকে সব নিস্তব্ধ, মাঝে মাঝে বকের শব্দও শোনা যাচ্ছে। রাত তখন গভীর। আমার বেশ ঘুম পাচ্ছিল, তাই ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ পানির মধ্যে বিকট শব্দ শুনতে পেলাম। মনে হলো দিঘিতে ভারী কিছু বস্তু পড়েছে। আমি নৌকা থেকে উঁকি দিয়ে দেখলাম, কিন্তু কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না। হাতে টর্চ নিয়ে সেই দিকে গেলাম যেখান থেকে শব্দটা শুনেছি। যখন আমি দিঘির সেই পাড়ে গেলাম, দেখলাম সেই পাড়ে প্রচুর রক্ত আর মাছের কাঁটা। দেখে মনে হচ্ছে কেউ তাজা মাছ খেয়েছে। আমি অনেক ভয় পাচ্ছিলাম। যখন পানিতে টর্চের আলো ফেললাম, দেখলাম কালো ধরনের এক লোক। তার মুখটা বেশ বড় এবং মুখের ভেতর অনেকগুলো মাছ। তার চোখ দুটো অনেক বড় আর লাল। এই দৃশ্য দেখার পর আমি চিৎকার করতে করতে বাড়িতে চলে আসি। ঘরের সবাইকে ডেকে তুলি এবং সমস্ত ঘটনা খুলে বলি। আমার পরিবারের কেউ আমার কথা বিশ্বাস করলো না। সবাই বলল, তুমি হয়তো স্বপ্ন দেখেছ। তাই আমি যা দেখেছি তা যে সত্য সেটা প্রমাণ দেওয়ার জন্য সবাইকে সেই দিঘির পাড়ে নিয়ে গেলাম, যেখানে মাছের রক্ত আর কাটা পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কিচ্ছু ছিল না, সব পরিষ্কার। যাই হোক, এরপর আমি আর পাহারা দিতাম না, এমনকি দিনের বেলাও সেই দিঘির পাড়েই যেতাম না। বাবা রাতের সময় পাহারা দিতেন। এই ঘটনার কয়েকদিন পর বাবার সাথেও ঘটে আরেকটা ঘটনা। আমার বাবা প্রতি রাতে পাহারা দেওয়ার পর সকালে ঘরে চলে আসতেন, কিন্তু একদিন বাবা সকালে ঘরে এলেন না। সকালের জল খাবারের জন্য বাবাকে খুঁজতে সেই দিঘির পাড়ে গেলাম। দেখলাম নৌকার ভিতর দেখি বাবা নেই। তাই বাবাকে অনেক ডাকলাম, কিন্তু বাবা সাড়াই পাচ্ছিলাম না। তখন দিঘির যে পাড়ে আমি রক্ত আর মাছের কাঁটা দেখেছিলাম, সেই পাড়ে গিয়ে দেখি আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। বাবার চোখে মুখে পানি দিয়ে বাবাকে জাগিয়ে তুলতেই দেখলাম আমার বাবার চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে গেছে। বাবা ভয়ে ভয়ে বললেন, কি হয়েছে? বাবাকে নাস্তা করার জন্য বাড়িতে নিয়ে আসি। তিনি ঘরে এলেন। চা নাস্তা শেষ করার পর যা বলল সবাই হতবাক হয়ে গেলাম। বাবার মতে তিনি যখন রাতে পাহারা দিচ্ছিলেন, তখন দিঘির অপর প্রান্তে আমার কণ্ঠে বাবাকে কেউ ডাকছিল, এবং তিনি সেখানে গিয়ে দেখলেন আমি নাকি দিঘির পাড়ে বসে কিছু খাচ্ছি। তিনি যখন আমার পিঠে হাত দিলেন, তখন সেই অদ্ভুত এক প্রাণী বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ে। বাবা অনেক চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ মুখ দিয়ে বের হয়নি। এরপর তার আর কিছু মনে নেই। এই ঘটনার পর সবাই ঘটনাটা বিশ্বাস করে, কারণ প্রথমে আমি, তারপর আমার বাবা, দুজনের সাথেই ঘটে যাওয়া ঘটনা তো আর মিথ্যা হতে পারে না। তারপর আমার বাবা আর সেখানে রাতে কখনো যাননি, কিন্তু বাবা প্রতি রাতে সেই ঘটনা স্বপ্নে দেখতেন সাদা পোশাক পরা এক লোক বাবার হাড়গোড় সব চিবিয়ে খাচ্ছে। পরে বাবাকে এক হুজুর তাবিজ দিলে সব ঠিক হয়ে যায়।